আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন্স ইভেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। একটি গোষ্ঠী মাথা চাড়া দিচ্ছে যারা ধর্মের নামে দেশে বিভাজন তৈরি করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতাকে অস্বীকার করে ধর্মভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা সফল হবে না। বিএনপি উদারপন্থী রাজনীতিতে বিশ্বাস করে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর এক আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও ক্ষমতাসীন দলের মহাসচিব। দীর্ঘ 17 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েও মানুষের হৃদয় থেকে মুছে দেওয়া যায়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একটা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়। স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, এখানকে অস্বীকার করার কোনো পথ থাকে না। অথচ একটা গোষ্ঠী আজকে সেটাকে অস্বীকার করে তারা বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, একটা ধর্মভিত্তিক একটা সমস্যা তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। 2026-27 অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবেলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনীতিকে চাঙ্গা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর। মানুষ স্বস্তি পাবে, একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা, সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপরে একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী 5 বছরে এই যে 33-67, এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ 6,50,000 কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক সড়ক বাতি প্রযুক্তির অভিজ্ঞতা অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলে যেতে পারেন। সিটি প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলী ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। সোমবার তারেক রহমান এই প্রস্তাব নাকচ করে দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী সিটি প্রশাসক প্রকৌশলী নন বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এই সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী প্রয়োজনে যেতে পারেন। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল 20 জুলাই প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আগামী 26 জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল ম্যাচের এই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিমার্জিত কারিকুলামে শিক্ষার্থীরা 2027 সালে পাঠ্যপুস্তক পাবে বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, যুগোপযোগী পরিবর্তিত কারিকুলামের বই 2028 সালে দেয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মেইন টাইম আপনারা রিঅ্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার সময় 2 দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ওষুধ শিল্পী সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। 2025 সালের তুলনায় এবছর অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ কয়েকটি চাঞ্চল্যকর মামলা দ্রুত তদন্ত ও অভিযোগপত্র দাখিলকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় টিআইবি প্রকাশিত অপরাধ প্রতিবেদনের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এবছর অপরাধ কমেছে। একই সাথে তিনি জানান, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ভালো কাজ করলে পুরস্কার, জনভোগান্তি ও দুর্নীতি করলে ছাড় দেবে না সরকার। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ নয়, নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বিকেলে ঢাকা 9 আসনের স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আয়োজিত নাগরিক সেবা ও মশক নিয়ন্ত্রণ বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান, আগামী 2 বছরের মধ্যে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে দক্ষিণ সিটিতে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেন, যে কোনো মূল্যে মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এদিকে নাগরিক সেবা প্রদানে কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রশাসক। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট, এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। আমরা বিশ্বাস করি যে কাজের মাধ্যমেই আমরা আমাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই আগামীর বাংলাদেশ, আগামী ঢাকা নয় করতে চাই। সেখানে সকলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।
কুয়েতে ফেনীবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। কুয়েত থেকে আলামিন সরকার জানান, মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন মিয়াজি ও শেখ নাসেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলায়েত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ কামাল। বিশেষ অতিথি ছিলেন কামাল হোসাইন, নাসির উদ্দিন, খোকন সহ অনেকে। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।